4 জুন ভোটের ফল বেরোবে, একদল আবির খেলবে, ডিজে বাজবে, আরেক দল হয়তো হারের কারণ খুঁজবে কিংবা আফসোস করবে যে তাদের বাহুবলীদের দিয়ে ঠিক ততটা গাজোয়ারি করানো গেল না। যাই হোক, বড় বড় নেতারা হয়তো মনে মনে বলবেন যে মহৎ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য দু একটা উলুখাগড়ার প্রান্ত যেতেই পারে। জর্জ বুশ হালকা হেসে যাকে বলেছিলেন কোল্যাটারাল ড্যামেজ। আবার একটা রক্তক্ষয়ী ভোটের অপেক্ষা করতে থাকবো আমরা। এই কি চলবে? চলতেই থাকবে? এই প্রশ্ন দিয়ে শুরু করব আজকের ওপেন ফোরাম। আমি প্রথমে যেটা আপনি বললেন প্রথমে যে ওই সাম্প্রদায়িকতার যে একটা তুলনামূলক আলোচনা করলেন, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, একদিকে রাম মন্দির আর আরেকদিকে দীঘার জগন্নাথ মন্দির। আপনি দেখবেন কিন্তু জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির 2024-এর আগে ওটা কিন্তু মানে কোনোভাবে ওটাকে ওপেন করা হয়নি, ওপেনিং সেরিমনিটা হয়নি। কিন্তু 2024-এর 22শে জানুয়ারি অসমাপ্ত রাম মন্দিরের যে ওপেনিং সেরিমনিটা হয়েছিল। ফলে এটা আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে জুন মালিয়া দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ওটাও পুরোটা সম্পূর্ণ হয়নি বলেই অনেকে মনে করছেন। ভোটের আগে ওটারও কাজকর্ম, তদারকি এবং তার নিয়ে ঘোষণা সব হয়ে গেছে। তদারকি অবশ্যই করতে পারেন। আমি বলছি ওর সঙ্গে ধর্মের সম্পর্ক এই মুহূর্তে খোঁজা যাচ্ছে না। যদি এটা কোনো ভোটের আগে উদ্বোধন হয় তখন আমরা মানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ব্যাপারে যাব। আমি বলছি যে আপনি নিশ্চয়ই এটাও শুনেছেন যে খোদ মুখ্যমন্ত্রী বারবার তার ভাষণে বলেছেন যে এটা কোনো ট্রাস্টি বোর্ডে না, সরকারি টাকায় হচ্ছে। বারবার মঞ্চের ওপর থেকে বলেছেন যে আমি জগন্নাথ মন্দির করে দিচ্ছি, আর পুরী যেতে হবে না। সেটা পর্যটনের দিক থেকে নয়, সেটা সমানভাবে দীঘার আকর্ষণ আরো বাড়বে। দীঘার আকর্ষণ আরো বাড়বে, আরো বেশি করে মানুষজন দীঘায় যেতে পারবেন। আমি বলছি যে জগন্নাথ মন্দির তো পুরীর একটা আকর্ষণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। সেটা পরবর্তীকালে যদি দীঘায় আরো বেশি করে মানুষজন আসেন, আরো ভালো একটা মানে দেখার জায়গা হিসেবে তৈরি হয়, তাহলে তো সেটা পশ্চিমবঙ্গ, তাহলে সরকার এখন থেকে মন্দির তৈরি করবে। আপনারা 2023-এর ধূপগুড়ির যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে 12% ভোট পেয়েছিলেন। আর ধূপগুড়ি উপনির্বাচনে এসে আপনাদের ভোটটা কমে 6% এসে দাঁড়িয়েছিল। আমি জানি না কোন সেটিংয়ের বলে এটা হয়েছিল। বা 2019-এর লোকসভা নির্বাচনে যে কত পরিমাণ ভোট বামেদের হাত থেকে কত পরিমাণ ভোট বিজেপির কাছে গিয়েছিল, যার ফলে বিজেপি 2 থেকে বাড়িয়ে আসন সংখ্যা 18 করেছিল, সেটাও একদম পরিষ্কার অঙ্ক। ঠিক বিজেপির যে পরিমাণ ভোট বেড়েছিল সেই পরিমাণ ভোট বামেদের সেই সময় কমেছিল। আর উনি উল্লেখ করলেন যে কেন্দ্রের টাকা, রেশনের যে চালটা আসে কেন্দ্রের থেকে আসে, কেন্দ্রের থেকে আগেও আসতো, 2011-র আগেও আসতো। কিন্তু 2011-র আগে আসার পরেও কিন্তু 2000 সালে আমলা সালের ঘটনা ঘটেছিল, যেখানে 7 জন মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। এবং বুদ্ধদেব বাবু বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে অন্তত 22% মানুষ যারা প্রতিদিন ভাত পায় না। ফলে এই প্রশ্নটা কিন্তু আমাদের রয়েছে। না, আমার প্রশ্ন হলো যে অতীতে কি হয়েছে, অতীতের ঘটনা দেখিয়ে বর্তমানে যে ভুল ত্রুটি সেটাকে জাস্টিফাই করাটা কি ঠিক? নির্বাচনে যখন আপনি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছেন, তখন কি আপনি একবারও বলছেন যে সিপিএম এই ভুল করেছে, সে কারণে আমারও লিবার্টি থাকবে? সিপিএম 5টা হত্যা করেছে, তো 3টা হত্যা করার অধিকার আমারও থাকবে। সিপিএমের সময় ক্ষুধার্ত হয়ে মানুষ মারা গেছে, 100 জন মারা গেছে, তো আমার সময় 80 জনের মারা যাওয়ার অধিকার থাকবে। এটা তো আপনি বলছেন না। আপনি বেটার একটা অল্টারনেটিভ দেবেন এটা বলে কিন্তু ক্ষমতায় এসছেন। এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যখন আপনার ভুল ত্রুটি মানুষ ধরছে বা অপোজিশন হিসাবে আমরা যখন তুলে ধরছি, তখন অতীতে কি হয়েছে সেটা উল্লেখ করে আপনি বর্তমানে ভুলটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। এটা কতটা ঠিক? আমার দুটো কথা, একটা জিতেন্দ্র সাহেবকে, সেটা হচ্ছে যে বর্তমানের কথা আমার মনে হয় না কোথাও দেখতে পেলাম আপনাদের কোনো এজেন্ডাতে। 2047-এর কথা বলা হয়েছে, ততদিন পর্যন্ত ওয়েট করে দেখতে হবে যে কি কি তাতে অ্যাড হবে। আরেকটা যেটা হচ্ছে যে জগন্নাথ মন্দিরের কথা বললেন, সম্বিত পাত্র কিন্তু বলে দিয়েছেন খোদ জগন্নাথ দেব কিন্তু মোদী সাহেবের বা আমাদের ঈশ্বরের বরপুত্রের ভক্ত। তো এইটা আমার মনে হয় যে এমন একটা জায়গা যেখানে ভাবতে হবে যে সীতাকে কিন্তু রাবণ সাধুর বেশেই হরণ করে নিয়ে গেছে। আমরা সেই জায়গায় পৌঁছচ্ছি কিনা? 2047-এ রোড ম্যাপ তৈরি করাটা অন্যায় না। আমাদের ঘরে 8 বছরের বাচ্চা, সে 28 বছরে তার জন্য ফিক্সড ডিপোজিট করে রাখা বা তার শিক্ষা সংক্রান্ত একটা LIC
পলিসি করে রাখা, এটা দূরদর্শিতা বলে, এটাকে এইভাবে ব্যঙ্গ করা ঠিক না। আর সম্বিত পাত্রা ভুল করেছিলেন, সেটা প্রকাশ্য তিনি ক্ষমা চেয়েছেন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে অন্যায় করেছেন, যে ভুল বক্তব্য দিয়েছেন, তার জন্য তিনি ক্ষমা চাওয়ার সাহস দেখাতে পারবেন কি? জিতেনদা, আমি একটা কথা জিজ্ঞেস করছি। একজন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা খুব সাধারণ মানুষ। রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষের সামনে তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যাগুলোকে তুলে ধরা, সেগুলোর সমাধানের রাস্তা বার করা। সেগুলো বাদ দিয়ে আপনারা শুধু ধর্ম নিয়ে, মন্দির মসজিদ নিয়ে এত লাফালাফি করেন কেন? সেইগুলো কেন করছেন না? মানুষ তো, 1 মিনিট শেষ করতে দিন আমার প্রশ্নটা। ভারতবর্ষের 100 কোটি 20 কোটি মানুষ, তারা তো কেউ ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না যে আমি কোন ধর্মের, আমার কাছে আমাদের সমস্যা হয়েছে, আমাদের সমাধান করো। ভারতবর্ষের কোনো মানুষ আপনাদেরকে চায়নি। তো আপনারা উপযাচক হয়ে তা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান না করে এইসব মন্দির মসজিদ হেন তেন এসবের মধ্যে মানুষকে কেন বিভ্রান্ত করতে চান? আমি যেটা বলেছি, খুব খারাপ বলেছিলাম কি, যে দেখুন, ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় এসেছিল 2014-তে। ক্ষমতা দেখিয়ে, নিজের পাওয়ার দেখিয়ে যদি মন্দির তৈরি করতে চাইতো, তাহলে 2015-তে হয়ে যেত। উই ওয়েটেড ফর দ্য ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার পর রাম মন্দির তৈরি হয়েছে। আপনারা সুপ্রিম কোর্ট যে নির্দেশে যে রাম মন্দির তৈরি হয়েছে, সেটাতে যদি আমরা একটা আনন্দ পাই, সেটাতে যদি আমরা একটা শোভাযাত্রা করি, সেটাতে যদি আমরা পুজো দিতে যাই, তাহলে আপনাদের পেটে ব্যথা হচ্ছে না? পেটে ব্যথা কিছু নয়, একটাই জিনিস হচ্ছে যে এটা সৈকতদা বলা হচ্ছে, যেটা বললেন, আরেকটা কথা বলি, যে সৈকতদা যেটা বলে দিলেন যে অধিকারীগণ, আমি জানি না আপনি মানে অজান্তে বলে ফেললেন কিনা। এরপর দেখুন, আপনাকে কিন্তু ক্রিটিসাইজ হতে হবে। অধিকারীগণ তো মমতা বন্দ্যোপাধ্যায় মানতে রাজি নন, তিনি তো বলছেন যে রোড সেটিং করে জিতেছে, আর আপনি কিন্তু এটা, এই বাস্তব সত্যটা স্বীকার করে নিলেন যে ওটা অধিকারীগণ। তাই দেখে এসছি এবং সেটা তো বংশ ক্রমানুসারে দেখছি, যেটা আপনারা অস্বীকার করেন। আর আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন একটু আগে, যেটা বললেন যে কি বললেন জানো কথাটা? হ্যাঁ, রাম মন্দিরের কথা। যেটা রাম মন্দির বলা হচ্ছে যে উনিই বানিয়েছেন, যেটা দিল্লিতে পোস্টারও পড়েছিল, সেটা হয়েছিল সুপ্রিম কোর্টের। সেটা একটু আপনাদের পোস্টারে লেখা থাকলে ভালো হতো। একবারও প্রধানমন্ত্রীজি বলেননি যে আমি বানিয়েছি, একবারও বলেননি। প্রসঙ্গে বলছি যে আমাদের দেশটা হিন্দু মুসলমানের এতেই ভাগ হয়েছিল এবং দাবি ছিল মুসলিম লীগের। এখন যদি হিন্দু মুসলিমের ভাগ হয়নি, দুটো ডমিনিয়ন স্ট্যাটাসে ভাগ হয়েছিল, সেখানে হিন্দু মুসলিমের কোনো কথা ছিল না। এটা বিজেপির কথা, হিন্দু মুসলিমের ভাগ হয়েছে। এবং পশ্চিমবঙ্গের আজকে অস্তিত্বটাই সংকটে। না, এটা আপনি মিথ্যা বলছেন। ভারতবর্ষ দুটো হিন্দু মুসলমানের ভাগ হয়নি, আগে এটাকে আপনি ডিটেক্ট করুন। দুটো ডমিনিয়ন স্ট্যাটাসে ভাগ হয়েছিল, আপনি কেন ভুলভাল বলছেন? ডমিনিয়ন স্ট্যাটাস কি, দুটো দেশ আলাদা আলাদা হয়ে গেল এই কারণে। এখন আপনি আর ওই প্রসঙ্গের ঐতিহাসিক আলোচনা হবে না। আমরা পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৈরি করেছেন হিন্দু হোমল্যান্ড হিসেবে। আমরা যদি দেখি সেখানে আমাদের হিন্দুদের অস্তিত্ব ডেমোগ্রাফিক্যালি ইন ডেঞ্জার, কালচারালি ইন ডেঞ্জার, তাহলে আমরা বলবো যে সবকিছুতেই আপনি আবার হিন্দু ক্ষেত্রে দেখছেন। আমি সৈকতকে একটু জিজ্ঞেস করছি যে আপনি যে বললেন যে সাধু বেশে এসে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইলাম যে আমরা যে রাম মন্দির দেখলাম, সেখানে সীতাকে দেখতে পাইনি। তাহলে কোন সাধুর, সে কি রাবণের বেশ, মানে সাধুর বেশে এসে রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে গেল, যেটা আমরা রামায়ণে পড়েছি, সেটা বলতে চাইছি। মানে আমরা ছোটবেলা থেকে সিয়ারাম শুনেছি, যেখানে রামের সঙ্গে সীতা মাইয়াকেও আমরা সমানভাবে দেখেছি। এখন কিন্তু শ্রীরাম জয় শ্রীরামের মধ্যে, সেই হুঙ্কারটার মধ্যে কোথাও সীতা নেই। সীতা মাকে আমরা আজ শ্রদ্ধা জানাতে পারছি না, সেই জন্যই বলছি। শুধু সীতা মাকে শ্রদ্ধা জানানো নয়, মানে আমি বলছি যে বিলকিস বানু গণধর্ষণ কাণ্ডের যে 11 জন দোষী সাব্যস্ত হয়েছিল, তাদের 75তম স্বাধীনতা দিবসের সময় গুজরাট সরকার ছেড়ে দিল। মানে ভাবা যায় এ ধরনের একটা নারীর প্রতি মানে কত সিম্প্যাথেটিক হলে বিজেপি, কত সিম্প্যাথেটিক, তার একটা জলজান্ত প্রমাণ আর কি। না, আমি বলছি যে মণিপুরে আপনি দুটো উত্তর দিন। সমর্থন করেন না, আমি মনে করি সমস্যা হলো যে তৃণমূল কংগ্রেস অ্যান্টেনা ডাইরেক্ট গুজরাট চলে যায়, কিন্তু সন্দেশ খালি যায় না। তৃণমূল কংগ্রেস অ্যান্টেনা কিন্তু সন্দেশ খালি যায় না। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আমাদের সময় আজকে একেবারে শেষ।
আমার ভালো লাগতো যদি একদম একদম দুজনকেই থামালাম, বেশ বেশ দুজনকেই থামালাম, প্রত্যেককে থামালাম, বেশ 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 আচ্ছা এবার ডেসিবেল লেভেল আরো ওঠার আগে এবং হিংসাত্মক হওয়ার আগে আপনাদের প্রত্যেককে বেশ সুমনদা, জিতেনদা, সুমনদা দুজনকে থামালাম, বেশ 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 দুজনেই বলছেন, তারা দুজনেই তো বাঙালি, এ নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কিন্তু সংশয় এটাই যে বাংলার যে সংস্কৃতি সেইটা অক্ষুণ্ণ থাকবে। তো সব থেকে বড় প্রশ্নটা এইটা, রামায়ণে অবধি চলে গেছিল এই আলোচনা, আমার আবার গ্রিক পুরাণ যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, হাইড্রার কথা মনে পড়ে যাচ্ছিল। সেই বিরাট দানবকে শেষ পর্যন্ত বধকে করেছিলেন জানেন বীর হারকিউলিস। দেবী অ্যাথেনার দেয়া সোনার তরবারি দিয়ে ছিন্ন করে দিয়েছিলেন ওই দানবের মাথাগুলো। কিন্তু হিংসা আর কুকথার যে দৈত্য দশকের পর দশক এই আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে ধ্বংস করছে, লজ্জায় আমাদের মাথা হেঁট করে দিচ্ছে, তাকে বধ করবে কোন হারকিউলিস? পরের ভোটটাও কি এরমভাবেই হবে? আর তারপরের ভোটটাও কতদিন ধরে এরকম চলবে?